মঞ্চে যিনি মদনদা বর্ষিয়ান পার্শ্ব শিক্ষক। মদনদা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের ইতিহাসের কয়েকটি পাতা আমি খুব সংক্ষেপে বলবো। আরো উপস্থিত আছেন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের রাজ্যের সাধারণ সম্পাদিকা তনুশ্রী সাহা মহাশয়া। কিছুক্ষণ আগে এখানে উপস্থিত ছিলেন এই এলাকার বিধায়ক মাননীয় বঙ্কিম ঘোষ মহাশয়, পাশের বিধানসভার বিধায়ক স্বপন মজুমদার মহাশয়, তিনি আসতে পারেননি, তার প্রতিনিধি পাঠিয়েছিলেন। আরো উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহাশয়, আমি তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। আরো উপস্থিত রয়েছেন 2019 সালে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যে বৃহত্তর লড়াই অনশন কর্মসূচি ছিল, সেই অনশন কর্মসূচির অন্যতম সদস্য অনশনকারী সঞ্জীব দা সবার পিছনে বসে আছে। ভাবতে আমার চোখটা তার দিকে পড়বে না, আমি তাকে অনুরোধ করব মঞ্চে আসতে। সঞ্জীব দা মঞ্চে আসবেন। এছাড়াও এই ব্লকের বিশিষ্ট পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সাথীগণ যারা দীর্ঘ লড়াইয়ের সাথী, আজকে পার্শ্ব শিক্ষকদের ইতিহাসে এক বিশেষ দিন এবং ঐতিহাসিক দিন। ঐতিহাসিক দিন অনেকগুলো কারণে, কারণ পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের সঙ্গে যে ব্লকের নাম সবচাইতে বেশি জড়িয়ে রয়েছে তার নাম চাকদা ব্লক। কারণ এখানে আমরা প্রথম মিটিং, যেটা পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চে, সেই মিটিংটা আমরা এই ব্লক থেকে করেছিলাম। তখন আমরা নাম দিয়েছিলাম পার্শ্ব শিক্ষক ঐক্য ও আলোচনা মঞ্চ। সেখানে পার্শ্ব শিক্ষকদের বিশিষ্ট নেতৃত্বরা ছিলেন এবং যার বাড়িতে হয়েছিল সেই মিটিংটি, তার নাম মদনদা, আমার পাশে বসে আছে। মদনদার বাড়িতে আমরা একাধিক মিটিং করেছিলাম পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চে, উনি আমাদের সর্বতোভাবে সহযোগিতা করেছিলেন। আরো একটা বিষয়, আজকে ঐতিহাসিক দিন। আপনারা যদি কয়েকটা বছর পিছিয়ে যান 2017-18 সালের দিকে, তাহলে একটা বৃহত্তর ইতিহাস খুঁজে পাবেন আজকের দিনে। 2018 সালের 16 আগস্ট পার্শ্ব শিক্ষকদের উপর সবচেয়ে বড় যে নির্যাতনটা নেমে এসেছিল কলকাতার পিএনবি মোড়ে, সেটাও আজকের দিনে ঘটেছিল। 2018 সালে কল্যাণী কাণ্ড যেটা হয়েছিল, সেটার সূচনাও আজ থেকেই হয়েছিল। এবং 17 আগস্ট যখন আমাদেরকে রাত্রিবেলা পুলিশ পিটিয়েছিল, পিটানি খাওয়ার পর যখন আমরা ছত্রভঙ্গ হয়েছিলাম, তারপরে আমরা যেখানে আশ্রয় নিয়েছিলাম সেই জায়গাটার নামও চাকদা ব্লক, এবং যার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম আমরা কয়েকজন, তার নাম মদনদা। রাত্রি 12টার পর যখন স্টেশনে নেমেছিলাম, তখন একটিমাত্র লোক ওই স্টেশনে দাঁড়িয়েছিলেন আমাদেরকে রিসিভ করার জন্য, তার নাম আলী হায়দার। আজকের এই সভার তিনি আয়োজক। কৃতজ্ঞতা জানাই প্রত্যেককে। ইতিহাস ভুলিনি আর ইতিহাস ভুলবো না, কারণ ইতিহাস ভুললে সেই সমাজ আর চলতে পারে না। তাই সেই ইতিহাসকে মাথায় রেখেই আমাদের আগামী দিনের পথ চলতে হবে এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। আপনারা যে বিষয়গুলো শুনতে চান, যেটা শোনার জন্য আজকে এখানে এসেছেন, বা সামাজিক মাধ্যমে যেটা আপনারা শুনতে চাইছেন, সে প্রসঙ্গেও আলোচনা করব। কিন্তু তার আগে কয়েকটা বিষয় বলা দরকার। সেটা হচ্ছে বিগত 15 বছর আর তার আগেও কয়েকটা বছর যে সরকারের আমলে আমরা চাকরি করেছি, যে সরকারকে আমরা সার্ভিস দিয়েছি, যে পশ্চিমবঙ্গ সরকারের ছাত্রছাত্রীদেরকে আমরা পড়াশোনা করিয়ে মানুষ করেছি, সেই সরকারের কাছ থেকে আমরা কি পেয়েছি? খুব সত্যি কথা, 2000-1000 টাকায় আমরা নিযুক্ত হয়েছিলাম, কিন্তু যোগ্যতার সঙ্গে সরকার কোন রকম আপোষ তৎকালীন সময় আমাদের সঙ্গে করেনি। আপোষটা আমরা করেছিলাম আমাদের বেতন থেকে, আমাদের যে মাইনা সেটার সঙ্গে আমরা আপোষ করেছিলাম। আর সেই সুযোগটাই আজ পর্যন্ত যে সরকারটি চলছে, 22টা বছর পেরিয়ে 23 বছরে পদার্পণ করেও সেই সরকারটাও
সেই সুযোগটাও নিয়ে চলেছে। আমরা যদি মনে করতাম যে সরকারকে এই সুযোগটা দেব না, তাহলে অনেকদিন আগেই আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারতাম, আমরা আমাদের দাবি আদায় করতে পারতাম। মদনদা যে কথাটা বলছিল যে আমরা করতে পারিনি, তার জন্য দায়ী আমরাই। কারণ আমরা আমাদের 100% কখনো দিতে পারিনি। আমরা ভেবেছি সবার হলে আমারও হবে, ও যাচ্ছে ওতেই হবে, আমার বাড়িতে অমুক কাজ তমুক কাজ ইত্যাদি ইত্যাদি। আমরা এই ভাবনা থেকে বেরিয়ে আসতে পারছি না, বের করতে পারছি না। আমরা আজকে লক্ষ্য নিয়েছি, নতুন সরকারকে আমরা ক্ষমতায় নিয়ে এসেছি। আজকে যে সরকারটা মসনদে বসে রয়েছে, সেই সরকারটা ক্ষমতায় আসার পেছনে 10% হলেও যাদের ভূমিকা রয়েছে তার নাম প্যারা টিচার, এবং যে সরকারটাকে রাজ্যচ্যুত করেছি তাকে রাজ্যচ্যুত করার ক্ষমতাও আমরা রেখেছি, আমরা দেখিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2011 সালে ক্ষমতায় আসার আগে তার প্রত্যেকটা নির্বাচনী প্রচারে তিনি বলেছিলেন ক্ষমতায় আসার পর তার প্রথম কাজ হবে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ। 2009 সালে আমাদের এই সভায় তিনি এসে বলেছিলেন ক্ষমতায় আসার পর তার প্রথম কাজ হবে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ। তারপরে তিনিই বলেছেন প্রতিশ্রুতি মানে কি কি, ধোঁকাবাজি, ধাপ্পাবাজি ইত্যাদি ইত্যাদি। আমরা আগে বুঝেছিলাম এই সরকারের কাছ থেকে আমাদের কিছু পাওয়ার নেই। দীর্ঘ 15 বছরের তার রাজনৈতিক ইতিহাসে 3 থেকে 4 বার হয়তো প্যারা টিচারদের নামটা মুখে এনেছিলেন। একবার এনেছিলেন 3রা জুন 2011 তার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর। তারপরে তিনি যখন পার্শ্ব শিক্ষকদের নামটা মুখে নিয়ে আসেন, যখন আমাদের কি কল্যাণীতে গরু ঠেকানো করে ঠেঙিয়েছিল তার পুলিশ, তারপরে তার মুখ থেকে পার্শ্ব শিক্ষকদের কথা বেরিয়েছিল। আমরা বারংবার তার বাড়িতে গিয়েছি। 2017 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত আমরা প্রায় 30 বার তার বাড়িতে গিয়েছি। তার কালীঘাটের বাড়িতে বারবার আমরা দরবার করেছি। তিনি একটিবারও আমাদের সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজন মনে করেননি, কারণ তিনি আমাদেরকে শিক্ষক বলে মনে করতেন না। মনে করতেন যদি আমরা সেই লড়াইটা দিতে পারতাম। আজকে আমি আপনাদেরকে যে কথা বলেছিলাম যে আমরা ক্লাস নেব, আমাদের যে রেমিডিয়াল ক্লাস তার বাইরে আমরা যাব না, এই কাজটা যদি আমরা 2010 সালের পরে করতে পারতাম, স্কুলগুলো শিখে যেত, সরকার শিখে যেত, সরকারকে চোখে আঙুল দিয়ে আমরা বুঝিয়ে দিতে পারতাম যে পার্শ্ব শিক্ষকদের মূল্য কতখানি, পার্শ্ব শিক্ষকরা কতখানি স্কুলকে তাদের কাঁধে করে বই নিয়ে চলে যাচ্ছে, সেটা আমরা তাদেরকে বোঝাতে পারতাম। কিন্তু আমরা ইউনাইটেড হতে পারিনি। আমরা বারবার বিচ্ছিন্ন হয়ে গেছি। আমরা বিভিন্ন সংগঠন আর বিভিন্ন নেতার দাবিদারি করতে করতে আজকে আমরা 2026 সালে এসে দাঁড়িয়ে আমাদের বেতনটা এখনো পর্যন্ত 10 থেকে 11,000 পার করতে পারিনি। এই ব্যর্থতা আমাদের। আমরা যখনই কোনো নেতা দেখেছি তখনই তাদের পিছন পিছন ছুটে গিয়েছি। তার পিছনে কি আছে, তার সাথে কি আছে, তার ব্যাগে কি আছে, তার ঝুলিতে কি আছে, আমরা একবারও দেখার চেষ্টা করিনি। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হয়েছে, আলিয়ার পিছনে আমরা ছুটেছিলাম। 2026 সালে নতুন সরকার গঠিত হয়েছে, যে সরকার আবারও প্রতিশ্রুতি দিয়ে এসেছে। সমকাজে সমবেতন বিধায়ক সাহেব বলে গেছেন, কেউ বলেছেন হাফ দাড়ি রাখবো না। মাননীয় মুখ্যমন্ত্রী লাস্ট বাজেটের পরে তিনি বলেছেন যে আগামী দিনে পার্শ্ব শিক্ষকদের কথা ভাবা হবে। অন্যান্য রাজ্যে কি অবস্থা রয়েছে সেটা থেকে আমরা ভাববো। আমরা ঘুমিয়ে থাকতেই পারতাম। কিন্তু আমরা অভিজ্ঞ। আমরা বিগত সরকারের কাছ থেকে যে অভিজ্ঞতা লাভ করেছি, সেই অভিজ্ঞতা থেকেই নির্বাচনের ঠিক পরেই আমরা উদ্যোগ নিয়েছি প্রত্যেকটা ব্লকে সংগঠন হবে। যেটা বিগত দিনের 40টা সংগঠনের একটা সংগঠনও এই কাজটা করতে পারিনি, আমরা সেটা করে চলেছি। এবং আগামী 1 মাসের মধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে পার্শ্ব শিক্ষকদের সংগঠন থাকবে। আর সেখানে সেই সংগঠনের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সেখানে সিপিএম থাকবে না, কংগ্রেস থাকবে না, বিজেপি থাকবে না, তৃণমূল থাকবে না। সেখানে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকরা থাকবে। সেখানে দিদিমণি থাকবে না, মাস্টারমশাইরা থাকবে না। সেখানে শুধু প্যারা টিচাররা থাকবে। সেখানে হিন্দু থাকবে না, মুসলমান থাকবে না, খ্রিস্টান থাকবে না। সেখানে প্যারা টিচাররা থাকবে। আর প্যারা টিচারদের একমাত্র সংগঠন হবে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ, যেটা 2017 সালে তৈরি হয়েছিল। 2017 সালে যে ব্যানারটা তৈরি হয়েছিল, এটা আমার পিছনে আর আপনাদের সামনে রয়েছে। এটা শুধুমাত্র এক খণ্ড কাগজের টুকরো নয়, এটা শুধুমাত্র একটা প্ল্যাকার্ড
নয়, এটা শুধুমাত্র একটা ফ্লেক্স নয়। হাজার হাজার 500 শিক্ষকরা যারা অকালে ধরে গেছে, যারা ব্যানার গায়ে আত্মহত্যা করেছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই ব্যানারটা গড়ে উঠেছিল। আর সেই ব্যানারটাকে মুছে দেওয়ার চেষ্টা বহুজন করেও আজকে ব্যর্থ হয়েছে। আগামী দিনেও তারা ব্যর্থ হবে। 500 শিক্ষকদের দাবিকে নিয়ে লড়াই করতে হলে 500 শিক্ষক ঐক্য মঞ্চই করেছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে লড়াই হবে চোখে চোখ রেখে, কোন রকম আবেদন নিবেদনের মাধ্যমে। এই সরকার অর্থাৎ বিগত সরকার আমাদের দাবি আদায় করবে না, আমাদের দাবি আদায় দেবে না, আমাদের ভালোবাসবে না। আমরা তাই বলেছিলাম চোখে চোখ রেখে লড়াই হবে। 2017 সাল থেকে যে লড়াই করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকা পর্যন্ত, তার শেষ দিন পর্যন্ত আমরা লড়াই করেছি। আমরা মার খেয়েছি, আমরা অত্যাচারিত হয়েছি, আমরা গুলির মুখোমুখি হয়েছিলাম। 2004 সালে মদন দাসের নেতৃত্বে ছিলেন, আমরা কেস খেয়েছি। এখনো পর্যন্ত আমরা প্রায় 30 জন মতো একাধিক মামলায় আমরা জর্জরিত হয়ে রয়েছি। তবু পিছপা হয়নি, তবু এক পা পিছিয়ে যায়নি, লড়াইয়ের ময়দান ছাড়িনি। বহুবার পুলিশের হুমকি এসেছে, তৃণমূল কংগ্রেসের নেতারা দাদারা তাদের চমকানি এসেছে, তাদের ধমকানি এসেছে, এক পা পিছাইনি। তার কারণ আমি জানতাম আমার পিছনে পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষিত যুবক যুবতী, হাজার হাজার শিক্ষক শিক্ষিকা এবং প্যারা টিচাররা আমার পিছনে রয়েছে। তাই এই সরকারের কোন গুন্ডা মস্তান আমাকে থামাতে পারবে না, থামাতে পারিনি। আজকে দেখতে পাচ্ছেন মাথা তুলে যে সংগঠনটা রয়েছে, সমস্ত সংগঠন ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। যারা সততা আর একতার বাড়ি ছড়িয়েছে এবং সততা নিয়ে যারা বেঁচে ছিল এতদিন পর্যন্ত, যারা সততা নিয়ে সংগঠন করে তুলেছে, তারা এই আজকে টিকে রয়েছে, আগামী দিনেও টিকে থাকবে। আগামী দিনেও পশ্চিমবঙ্গ সরকারের চোখে চোখ রেখে কথা বলবে এবং 500 শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আগামী দিনে কথা বলবে। যে সংগঠনটা, তার নাম 500 শিক্ষক ঐক্য মঞ্চ। আমি বলেছিলাম অবিরোধ ঘোষ নট ফর সেল, বিক্রি হবে না, বিক্রি হয়নি। মেরুদণ্ড সোজা রেখে সমস্ত কিছু প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে লড়াই চালিয়ে গেছি। আগামী দিনে সরকারের বিরুদ্ধে যদি নামতে হয়, তার থেকেও পিছুপা হব না। আমরা সরকারকে সময় দেব। পশ্চিমবঙ্গের নতুন সরকার এসেছে, ডবল ইঞ্জিন সরকার এসেছে। শুধু আসেনি, আমরা নিয়ে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। আমি বলেছিলাম যে 500 শিক্ষকরা এটাকে নবান্ন থেকে নামিয়ে বঙ্গোপসাগরে পর্যন্ত পৌঁছে দেবে। আজকে দেখেছেন 500 শিক্ষকদের শেষ লড়াই যেটা ছিল, এসআইআর সবাই প্ল্যাকার্ড দিয়ে তার যে এসআইআর নিয়ে পরিকল্পনা, সমস্ত পরিকল্পনাকে ভেস্তে দিয়ে এসেছিল যে সংগঠন, তার নাম 500 শিক্ষক ঐক্য মঞ্চ। ওই সভা যদি করতে পারত মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে হয়তো আবারও 5 বছরের জন্য তিনি ওই মসনদে থাকতো। কারণ তার ছলের কোনো কলের অভাব হয় না, তিনি সেটা খুব ভালো করে জানেন। সেটাকে আমরা ভেস্তে দিয়েছি। 3 দিনের মাথায় তিনি দেখলেন ওই সবাই না আছে কোনো মিডিয়া, না আছে কোনো জমায়েত, তাই তিনি লেজ গুটিয়ে বাড়ি পালিয়ে যেতে বাধ্য হলেন। তাই শেষ থাপ্পড়টা যারা দিয়েছিল তারা 500 শিক্ষক। আমরা আদর করে এই সরকারকে বরণ করেছি। এই সরকারের প্রত্যেকটা জনপ্রতিনিধি এমএলএকে আমরা সম্মান দিয়েছি এবং শুধু সম্মান দিইনি, বিগত দিনে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা সম্পূর্ণভাবে তাদেরকে সমর্থন করেছি, রাজনৈতিকভাবে সমর্থন করেছি, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। এবার আমাদের শুধু দেওয়ার নয়, এবার আমাদের নেওয়ার পালা। তাই আমরা এতদিন পর্যন্ত যে স্লোগান দিতাম যে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আজকে আমরা বলতে চাই লড়াই নয়, আমরা এবার সুখে বাঁচতে চাই। তাই আমরা আপনাদেরকে মসনদে এনেছি, আপনাদেরকে নবান্নের চাবি আপনাদের হাতে তুলে দিয়েছি। আপনারা 500 শিক্ষকদের বাঁচান। আর 500 শিক্ষকরা এই পশ্চিমবঙ্গ সরকারের যে শিক্ষা ব্যবস্থা বিগত দিনে যেভাবে কাঁধে করে বলে নিয়ে এসেছে, সেই কোভিড পিরিয়ড থেকে শুরু করে আমরা যেভাবে শিক্ষার মেরুদণ্ড হিসেবে বাংলার ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে আমরা শিক্ষা ব্যবস্থা ধরে রেখেছি, আগামী দিনে মৃত গৌরব পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার সেটা আমরা আবারও ফিরিয়ে আনবো। আমরা শুধু চাই শিক্ষকের মর্যাদা, আমরা শুধু চাই বেঁচে থাকার মতো স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা,
সামাজিক মর্যাদা, আমাদের সন্তানরা যেন মাথা তুলে উঁচু করে দাঁড়াতে পারে, শুধুমাত্র সেইটুকু আমরা এই সরকারের কাছে চেয়েছি। আমাদের বৃহত্তর কোনো দাবি নেই, আমাদের একটাই দাবি, আমাদের শিক্ষকের মর্যাদা দেওয়া হোক। দীর্ঘ 22 বছরের শুধুমাত্র অভিজ্ঞতাই নয়, আমরা স্থানীয় ছেলে মেয়ে হিসাবে এই পেশার সঙ্গে যুক্ত হয়েছি এবং শিক্ষকতাকেই আমরা পেশা হিসাবে দেখি, আমরা এটাকে চাকরি হিসাবে দেখি না। অথচ আমার বিদ্যালয়ে যিনি ম্যানেজিং কমিটির সদস্য হন, তিনি 70 কিলোমিটার দূর থেকে এসে তিনি স্কুলটার ভালো করতে চান। আর আমার বাড়ির পাশের স্কুল, আমি স্কুলের ভালো ভাবতে পারি না, আমি স্কুলের শুধুমাত্র বোঝায় বয়ে যেতে পারি, সেইভাবে আমাদেরকে রেখে দিয়েছে। এই পঙ্গু শিক্ষকদের নিয়ে শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। তাই আমি জনদরদী মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করব, বাংলার 42,500 শিক্ষককে আপনারা বাঁচান। আমি আপনাদের শিক্ষা ব্যবস্থাকে আবারও ভারতবর্ষের 1 নম্বরে নিয়ে যাওয়ার জন্য যা যা করার দরকার আমার প্যারা টিচার মাস্টারমশাই দিদিমণিরা করবে। বিগত দিনে যেভাবে আমরা দিয়ে এসেছি, আমাদের সম্পূর্ণটাকে নিংড়ে দিয়ে এসেছি। আমরা কখনো স্কুলের আঙিনায় প্যারা টিচার ভাবি না। আমি আমার ছাত্রর কাছে যেমন ভাবে মাস্টারমশাই হিসাবে পরিগণিত হই, আমি ছাত্রকেও আমার সম্মানের মতো দেখি, ছাত্রের মতোই দেখি। ফলে সেখানে যখন কোন রকম বিভেদ রাখি না। বেতনের বেলায় কেন বৈষম্য হবে? কেন্দ্রীয় সরকার থেকে যে টাকা আছে সেই টাকা কাটমানি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিগত দিনে যেভাবে ধ্বংস করেছে, আমি আপনার কাছে আশা রাখবো আগামী দিনে আপনার যে রাজত্ব, ডবল ইঞ্জিনের সরকার, স্বচ্ছতার যে সরকার আসছে, সেই সরকার সেই কাজটি অন্তত পক্ষে করবে না। এবং আপনি বলেছেন যে অন্যান্য রাজ্যে থেকে যেমন ভাবে বেতন মান দেওয়া হয়, অবিলম্বে আপনি সেটা চালু করবেন। আমরা দেখি বিদ্যালয়গুলিতে সরকারি শিক্ষক শিক্ষিকারা, ম্যাডামরা যারা রয়েছেন, সেই দিদিমণিরা সিসিএল নিয়ে বেড়াতে যান, বিয়ে বাড়িতে যান, যদিও সেটা সবাই নয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি। আর তাদের ক্লাসগুলো আমাদের দিদিমণিদেরকে দিতে হয়, কারণ তাদের সিসিএল নেই, তাদের সন্তানরা অসুস্থ হয় না, তাদের সন্তানদের পরীক্ষা থাকতে পারে না, কারণ তারা সমাজের মানুষ নয়। এই যে বৈষম্য, সেই বৈষম্য অবিলম্বে দূর করতে হবে, এটাই সরকার বাহাদুরের কাছে আমার অনুরোধ। আমি চাই ভারত সরকারের যে আইন রয়েছে যে জয়েনিং গেট থেকে ইপিএফ দিতে হবে, সেই ইপিএফ অবিলম্বে চালু করা হোক। পশ্চিমবঙ্গের 500 শিক্ষকরা যে আইনি লড়াই করছে, সেই আইনি লড়াই সুপ্রিম কোর্টে এই মুহূর্তে চলছে। সেখান থেকে যে রায় আসবে, আমি চাই পশ্চিমবঙ্গ সরকার সেই রায় মেনে নিক। আমরা দেখেছিলাম যারা আমাদেরকে অযোগ্য বলে, সেই অযোগ্য বলা শিক্ষকরা তারা আজকে টেটের ভয়ে একবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, একবার ডিভিশন বেঞ্চ, একবার সুপ্রিম কোর্ট করে বেড়াচ্ছে। অথচ আমার হাজার হাজার 500 শিক্ষক শিক্ষিকা এসএসসি পরীক্ষায় একাধিকবার পাস করে রয়েছে। 10% সংরক্ষণ আজকে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় প্যারা টিচারদের সঙ্গে দ্বিচারিতা করেছে। আমি আশা রাখবো নতুন সরকার, তাদের সময় লাগবে, সেইটুকু সময় আমরা দিতে বাধ্য, কিন্তু 10% সংরক্ষণের মাধ্যমে 500 শিক্ষক যারা পাস করে রয়েছে তাদের যোগ্য সম্মান দেওয়া হোক। আমি চাই যারা 22-23টা বছর এই সরকারকে সার্ভিস দিল, যারা আজকে রিটায়ার করেছে বা রিটায়ার আগামী 2-1 বছরের মধ্যে করবে, তারা একদিনের মধ্যে তারা বেকার হয়ে যাচ্ছে, তাদের ওষুধ কেনার পয়সা নেই, তাদেরকে সংসার চালানোর মতো পয়সা তাদের হাতে থাকছে না। 5 লক্ষ টাকা গ্র্যাচুইটি ছাড়া তারা আর কোনো বেনিফিট পাচ্ছে না। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করছি যে তাদের ন্যূনতম একটা পেনশনের ব্যবস্থা করা হোক, যাতে তারা অন্তত দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। আপনারা তো বার্ধক্য ভাতা দেননি, তার সঙ্গে যদি আর কিছু টাকা অ্যাড করে দেন, তাহলে সেই পরিবারগুলো অন্তত পক্ষে দুবেলা দুমুঠো ভাত খেয়ে সুস্থ শরীরে বেঁচে থাকতে পারে। আবেদনও আমরা মাননীয় সরকার বাহাদুরের কাছে করব। আমরা এই সরকারের কাছে অবশ্যই কৃতজ্ঞ। তারা ক্ষমতায় আসার 45 দিনের মাথায় তারা 5,000 টাকা ভাতা বৃদ্ধি করেছে। যদিও সেই ভাতা বৃদ্ধিতে আমার 500 শিক্ষক সাথীরা আমারই মতো অনেকেই সন্তুষ্ট নয়। আসলে সমস্যাটা যেটা হয়েছে, 5,000 বেতন বৃদ্ধি এটা খুব কম নয়,
কিন্তু যেই টাকার উপরে 5,000 টাকা বৃদ্ধি হচ্ছে সেটা অত্যন্ত নিম্নমানের, শুকনো মাটিতে 1 গ্লাস জল ঢেলে যেমন শুষে নেয় এটাও সেরকম ভাবে শুষে নিয়েছে। তাই সেই জায়গাতে আমাদের একটা বেদনা, আমাদের একটা ব্যথা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার যে উদ্দেশ্য, পার্শ্ব শিক্ষকদের প্রতি তার যে ধারণা, তার যে ভালোবাসা, তিনি সেটা বারংবার প্রকাশ করেছেন। ক্ষমতায় আসার আগে তিনি যেমন ভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন, তিনি সেরকম ভাবে ক্ষমতায় আসার পরও তিনি ভুলে যাননি। এই প্রথম কোন মুখ্যমন্ত্রী প্যারা টিচারদের, এই পার্শ্ব শিক্ষকদের, খেটে খাওয়া প্যারা টিচারদের বন্ধু বলে সম্বোধন করেছে। বিগত দিনে 3টি মুখ্যমন্ত্রী গেলেও কখনো আমাদের নাম বলেননি। এই সরকারের শিক্ষামন্ত্রী মাননীয় দীপক বর্মন মহাশয়, তিনি আমাদেরকে সম্মানীয় পার্শ্ব শিক্ষক বলে আহ্বান করেছেন। এটা আমাদের কাছে বিরাট ব্যাপার, অনেক পাওনা। তাই আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আপনারা যে জিওর খবর নেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, আমি আপনাদেরকে বলি, এই জিও বের করতে অনেক সমস্যা, অনেক সংকট তৈরি হয়েছিল। এই জিওটার সংকটের মূল কারণ হচ্ছে যে জিওটা বেরোবে শুধুমাত্র প্যারা টিচারদের জন্য নয়, সমগ্র শিক্ষার যে 12টা আইটেমের কর্মচারী রয়েছে সেই 12টা আইটেমের জন্য একটাই জিও তৈরি হচ্ছে। আর সেখানে সংখ্যাগত বেশ কিছু ত্রুটি রয়েছে। এই সরকারের কাছে সঠিক কোনো তথ্য নেই যে প্যারা টিচার কতজন মোট আছে, এমএসকে সংখ্যা মোট কত, সেই সংখ্যাগত ত্রুটি একটা কঠিন আকার ধারণ করেছে। এই সরকার চাইছে একবারে সেই সমস্যার সমাধান করে সঠিকভাবে যাতে বেতনমান প্রত্যেক পার্শ্ব শিক্ষকের হাতেই যায়, প্রত্যেকটা এমএসকে এর হাতেই যায়, ম্যানেজমেন্ট স্টাফের হাতেই যায়। ঠিক যেমন ভাবে লক্ষ্মীর ভান্ডার পুরুষদের অ্যাকাউন্টে গেছে, প্যারা টিচারদের টাকা যেন ওরকম ভাবে 2 নম্বরই করে অন্য কোন রাজনৈতিক দলের নেতার হাতে পকেটে না যায়, সেই জায়গাটাকে দেখার জন্য এতটা সময় লাগছে, এতটা বিলম্ব হচ্ছে। গত শুক্রবারের দিন ফিনান্স পাস হয়ে সেটা বিকাশ ভবনে এসেছে এবং ফিনান্সের কিছু কোয়ারি সহ এসেছে। আগামী সোমবার সেই কোয়ারির জবাব দিয়ে বিকাশ ভবন থেকে সেটা আবারও ফিনান্সে যাবে, অর্থাৎ নবান্নে যাবে। নবান্ন থেকে বিকাশ ভবন এসে আমি আশা করছি আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা সেই জিওটা পেয়ে যাব। হয়তো এই মাসের মাইনার সঙ্গে সমস্ত জেলায় ক্রেডিট নাও হতে পারে, কিন্তু এই মাস থেকেই আমাদের মাইনাটা চালু হয়ে যাবে এবং নেক্সট মান্থে গিয়ে এরিয়ার হিসাবে আমরা প্রত্যেকে এই 5,000 টাকার সুবিধা পাবো। আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে অবিলম্বে বসে আগামী দিনে সরকারের কি পরিকল্পনা আর আমাদের কি চাওয়া, আমাদের কি পাওনা, সেগুলো নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আলোচনায় বসবো মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। আমি আপনাদেরকে আরো জানাই, আমরা বিগত দিনের মুখ্যমন্ত্রীকে কোনোদিন দর্শন পাইনি বললেই চলে। শিক্ষামন্ত্রী শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই আমরা দেখা করার জন্য আমাদের 32 দিন অনশন করে বসে থাকতে হয়েছিল, তারপর তার সাক্ষাৎ পেয়েছিলাম। কিন্তু 45 দিনের মাথায় আমরা নতুন সরকারের শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা আলোচনায় বসতে পেরেছি। শুধু তাই নয়, আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা আবার মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের দাবি দাওয়া নিয়ে আলোচনায় বসতে চলেছি। নিশ্চয় সেখান থেকে সুস্পষ্ট কিছু নীতি নির্ধারণ হবে, সেখান থেকে আমরা বেশ কিছু বিষয় বের করে আনতে পারবো। ইতিমধ্যে যে বিষয় দুটো আমরা আনতে পেরেছি, 3টি বিষয় আনতে পেরেছি। একটা হচ্ছে সিসিএল অবিলম্বে হবে, ম্যাডামদের জন্য বৈবাহিক সূত্রে যারা দূর দূরান্তে চাকরি পেয়েছেন তাদের ট্রান্সফার অবিলম্বে হবে, এবং মৃত পার্শ্ব শিক্ষক পরিবার যারা দীর্ঘদিন আগে মারা গেছেন অথচ তাদের পরিবারগুলো, সরকার তাদের দিকে তাকায়নি, তাদের যে গ্র্যাজুইটির টাকা পাওয়ার কথা ছিল সেটাও সরকার দেননি, সেই টাকাটাও অবিলম্বে রিলিজ করা হবে, সেটাও মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছেন। আগামী দিনে আমরা 10% সংরক্ষণ এবং যারা রিটায়ার করছেন তাদের বিষয় নিয়ে সরকারের সঙ্গে আগেও আলোচনা হলেও আবারও সেই দুটো প্রসঙ্গ নিয়ে অবশ্যই আলোচনা করব। আর জিও নিয়ে আমরা ইতিমধ্যেই আমি কয়েকদিন আগে আপনাদেরকে জানিয়েছি এবং আবারও জানাচ্ছি, গত পরশুদিন শিক্ষামন্ত্রীর কাছে আমরা চিঠি পাঠিয়েছি যে অবিলম্বে আমাদের জিওটাকে প্রকাশ করা হোক, এবং তার ঠিক আগের দিন মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি এবং তার কাছেও একটা চিঠি পাঠিয়েছি এবং তার দপ্তর থেকে সেই তার পরের দিনই কিন্তু
আমাদের যে জিওর ফাইল সেই ফাইল বিকাশ ভবনে পাঠিয়ে দিয়েছেন। অতএব সরকার আমাদের কথা একেবারে শুনছেন না, বিষয়টা এরকম নয়। সরকার আমাদের কথা শুনছেন, কিন্তু স্বচ্ছতা আনার জন্য যে প্রয়াস, সেটার জন্য একটা সময় লাগছে। এবং কিছু অফিসারের গাফিলতি তো অবশ্যই আছে, কারণ এই সরকারটা বদলেছে, তৃণমূল থেকে বিজেপি হয়েছে, কিন্তু অফিসারদের মধ্যে থেকে এখনো পর্যন্ত তৃণমূলী কালচার যায়নি। আগামী দিনে যদি তৃণমূল কালচার সরানোর জন্য আমাদের রাজপথে নামতে হয়, পার্শ্ব শিক্ষকরা প্রস্তুত, পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ প্রস্তুত। আবার রাজপথ কাঁপানোর জন্য তৃণমূল কংগ্রেস সরকারকে যেমন ভাবে সরিয়েছি, তৃণমূল দলটাকে যেমন ভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এই অফিসারদের মন থেকেও আমরা তৃণমূলী কালচার আমরা সরিয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর। এবং বিকাশ ভবন থেকে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে, সেই ঘুঘুর বাসা আমরা সরাবো। তার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তার জন্য আমাদেরকে প্রত্যেকটা ব্লকে ব্লকে সংগঠন তৈরি করতে হবে, প্রত্যেকটা জেলায় জেলায় সংগঠন করতে হবে। আমরা আগামী নভেম্বর মাসের দিকে আমরা রাজ্য সম্মেলন করব। কলকাতার বুকে সেই রাজ্য সম্মেলন করার পরিকল্পনা, এবং সেখানে আমরা সেই সম্মেলনে মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী, যারা বিগত দিনে আমাদের লড়াইয়ের সাথী হিসাবে ছিলেন, তাদের প্রত্যেককেই আমরা আমন্ত্রণ জানাবো। এবং তাদের উপস্থিতিতেই পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের রাজ্য সম্মেলন হবে, সেটাই আমরা আশা রাখবো। আর সেই সম্মেলনে দূর দূরান্ত থেকে যেমন পার্শ্ব শিক্ষক সাথীরা আসবে, এই চাকদা ব্লক কলকাতার নাকের ডগায় অবস্থিত, এখানকার প্রত্যেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সাথীকে আমি অনুরোধ করব যে আপনারা উপস্থিত হবেন। এবং আমরা যে কর্মসূচিগুলো নেব, সেই কর্মসূচিতে 100% পার্শ্ব শিক্ষক এই চাকদা ব্লক থেকে যাতে উপস্থিত থাকে, তার জন্য আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব। সেই পাহাড় থেকে পার্শ্ব শিক্ষকরা আসতে পারে, দার্জিলিং থেকে পার্শ্ব শিক্ষকরা আসতে পারে, কোচবিহার আলিপুরদুয়ার থেকে পার্শ্ব শিক্ষকরা আসতে পারে, আর আমরা চাকদা নদিয়া থেকে পার্শ্ব শিক্ষকরা যেতে পারি না। এটা আমাদের কাছে লজ্জার, এটা আমাদের কাছে দুর্ভাগ্যের। তাই আপনারা ঘরে বসে থাকবেন না। আপনারা এতদিন হয়তো অনেক ভয়ের কারণে বেরোতে পারেননি। আজকে পরিবেশ বদলেছে, আজকে সময় বদলেছে, আজকে আপনাকে কেউ ধমকানি দেবে না। তৃণমূল কংগ্রেসের কোন দাদার চমকানি আজকে আর নেই, কোন স্কুলে সভাপতির নাক গলানো এখন আর নেই। তাই আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা কলকাতার কর্মসূচিতে, জেলার কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন। আমরা নদিয়া জেলায় খুব তাড়াতাড়ি সম্মেলন করব। পুজোর ছুটির মধ্যেই সবকটা জেলা সম্মেলন আমরা কমপ্লিট করার পরিকল্পনা নিয়েছি। এবং নদিয়া জেলাতে আমরা দুটি সম্মেলন করব, অথবা দুখানি আমরা জেলা কমিটি করব। সেখানে আপনাদের অংশগ্রহণ, আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতাতে এই সংগঠন আরো শ্রীবৃদ্ধি হবে। পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের লড়াইয়ে আরো মসৃণ হবে। আমি একাই সব বুঝি, বিষয়টা এরকম নয়। আমাদের বিগত দিনের যে লড়াই আন্দোলনগুলো, সেগুলো দেখবেন আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে, আপনাদের মতামতকে নিয়েই কিন্তু আমরা সেই কর্মসূচিগুলো বিগত দিনে যেমন ভাবে গ্রহণ করেছি, আগামী দিনেও আপনাদের কোনো মতামতকে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ উপেক্ষা করবে না। কারণ আমি চাই এই সংগঠন প্রত্যেকটা পার্শ্ব শিক্ষকের সংগঠন হয়ে উঠুক, আর পার্শ্ব শিক্ষকদের কোন সংগঠনের প্রয়োজন হবে না। পার্শ্ব শিক্ষকদের একটাই সংগঠন গোটা পশ্চিমবঙ্গে, তার নাম পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। যে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ এই চাকদা ব্লকের পবিত্র মাটি থেকে গড়ে উঠেছে, আপনারা তাকে স্যালুট জানিয়েছিলেন বলেই আজকে গোটা ভারত পশ্চিমবঙ্গে এই সংগঠনের শ্রীবৃদ্ধি হয়েছে। এবং এই সংগঠনই পেরেছে পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জের চায়ের দোকান থেকে রাইসিনা হিল পার্লামেন্ট পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের দাবিকে পৌঁছে দিয়েছে। আগামী দিনেও যদি প্রয়োজন হয়, তার জন্য আমরা প্রস্তুত রয়েছি। কিন্তু এই সরকারের প্রতি আমরা আস্থা ভরসা সমস্ত কিছুই রাখছি। বিগত দিনে যেমন ভাবে আমাদের লড়াই আন্দোলনের পাশে শুভেন্দু অধিকারীরা ছিলেন, দীপক বর্মনরা ছিলেন, আমাদের মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তরা ছিলেন, আমাদের এখানকার বিধায়ক
বঙ্কিম ঘোষ দাদারা যেমন ভাবেছিলেন, আগামী দিনেও আমরা তাদের আশীর্বাদ নিয়ে আমরা হাজার হাজার পার্শ্ব শিক্ষকদের মুক্তির পথ ঘটাতে পারবো। আমরা হৃদয়দাসের জীবন থেকে মানুষের জীবন ফিরে পাবো, এই আশা রেখেই আমি চাকদা ব্লকের সমস্ত পার্শ্ব শিক্ষকরা যারা এখানে আজকে উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই, এবং যারা আসতে পারেননি, আসার ইচ্ছা ছিল, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ জিন্দাবাদ, চাকদা ব্লকের পার্শ্ব শিক্ষক জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।